বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে দেশ। প্রিয় দলের জার্সি ও পতাকা সংগ্রহে ব্যস্ত ফুটবল প্রেমীরা। মৌসুমী ব্যবসায় চাঙ্গা ভাব। বাচ্চাদের বলটা খুব চাহিদা বেশি। আর্জেন্টিনা, ব্রাজিল 10 কোটি পতাকা আছে, এই পতাকাগুলো দিয়ে কেউ লুঙ্গি চাচ্ছে, আমরা তাদের বানিয়ে দিচ্ছি। রং জ্বলে গেছে, এই জন্য ওইটা নতুন করে একটা কিনে নিয়ে এসেছে, চায়না থেকে কিনে চায়না নিয়ে। জনতুষ্টি অর্জনে প্রস্তাবিত বাজেটের প্রতিশ্রুতির ছড়াছড়ি বলছেন অর্থনীতিবিদরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ ইতিবাচক, লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয়। উচ্চ মূল্যস্ফীতির সময় এতটা বাড়ানোটা কি খুব প্রুডেন্ট হয়েছে নাকি, এই কোশ্চেনটা আসতেই পারে। 6,95,000 কোটি টাকা করতে গেলে আমার প্রবৃদ্ধি 25-30% করতে হবে। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারে দিন দিন কমছে জমির উর্বরতা। হুমকিতে খাদ্য নিরাপত্তা। বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ। চট্টগ্রামের বেশিরভাগ কাঁচা বাজারে টানানো হচ্ছে না মূল্য তালিকা। দাম নেওয়া হচ্ছে ইচ্ছে মতো। সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন ক্রেতারা। অস্তিত্ব সংকটে পড়েই মোংলায় কোস্টগার্ডের স্টেশনে বনদস্যুদের হামলা, বললেন বাহিনীর জোনাল কমান্ডার। অপরাধীদের ধরতে চলছে অভিযান। কোস্টগার্ডের কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযানের ফলে দস্যুরা তাদের কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হচ্ছে। কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারকে সই জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বললেন, এতে অন্তর্ভুক্ত থাকবে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিষয়টি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নিজেদের ফুটবল ইতিহাসের প্রথম হোম ওয়ার্ল্ড কাপ ম্যাচ জয় দিয়ে রাঙাতে পারল না কানাডা। টরন্টোতে হাজার হাজার দর্শকের সামনে প্রথমার্ধে পিছিয়ে পড়েও 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে জেসি মার্শের দল। ঘরের মাঠের চেনা কন্ডিশনে শুরু থেকে চাপ সৃষ্টি করে কানাডা। তবে জোনাথন ডেভিডের সহজ সুযোগ মিসের খেসারত দিতে হয় ম্যাচের 21তম মিনিটে। নিখুঁত কর্নার কিক থেকে হেড ক্লিয়ার করতে ব্যর্থ হয় স্বাগতিক ডিফেন্স। ওত পেতে থাকা জোভো লুকিজ আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলে লিড এনে দেন বসনিয়াকে। গোল শোধে মরিয়া হয়ে ওঠে কানাডা। অবশেষে 77 মিনিটে বদলি নামা কাইল লারিনের দুর্দান্ত কোনাকুনি শটে সমতায় ফেরে স্বাগতিকরা। শেষ দিকে আর কোনো গোল না হয় 1-1 ব্যবধানের ড্র এবং পয়েন্ট ভাগাভাগি করে বিশ্বকাপ মিশন শুরু করলো কানাডা ও বসনিয়া। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত 3-0 গোলে এগিয়ে আছে আয়োজক দেশটি। ম্যাচের শুরুতেই জালের দেখা পেয়ে যায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। মার্কিন শিবিরকে উল্লাসের উপলক্ষে এনে দিয়েছেন প্যারাগুয়ের মিডফিল্ডার ডামিয়ান বোবাডিলা। তারই এক অসতর্ক আত্মঘাতী গোলে ম্যাচে 1-0 ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। উপহার পাওয়া গোলের পর আক্রমণের ধার আরও বাড়ায় আয়োজক দেশটি, যার ফলও পেয়ে যায় 31 মিনিটে প্রতিপক্ষের জাল কাপান ফোলারিন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও জাল কাপান ফোলারিন। এই লিড ধরে রেখে টুর্নামেন্টে জয় দিয়ে শুভ সূচনা করতে মরিয়া এখন আয়োজক দেশটি। অন্যদিকে গোল শোধে মরিয়া হয়ে লড়ছে লাতিন পরাশক্তি প্যারাগুয়েও। চলছে বিশ্বকাপ উন্মাদনা। সারা দেশের মতো রাজধানীতেও শোডাউন আর আনন্দ র্যালি করেছে বিভিন্ন দেশের ফুটবল দলের সমর্থকেরা। পূর্বাঞ্চলে হাজারো আর্জেন্টাইন ভক্তের শোডাউন, বাসাবোতে ব্রাজিল সমর্থকদের র্যালি আর রমনায় উদযাপনে মাতেন জার্মান সমর্থকরা। বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে নিজেদের প্রত্যাশা পূরণের কথাও জানান ফুটবল প্রেমীরা। ফিফা বিশ্বকাপের মৌসুম চলছে, সেই উত্তাপ বেশ টের পাওয়া যাচ্ছে রাজধানী থেকে গ্রাম পর্যন্ত। প্রিয় দলের পতাকা আর স্লোগানে ছুটির দিনটা মাতিয়ে রাখলেন বাংলাদেশের আর্জেন্টাইন ফ্যানরা। স্বপ্নটাই এবারও ভিন্ন, সোনালী ট্রফি উঠবে আলবিসেলেস্তাদের ঘরে। আমরা এবারও ফেনালদো ফ্যানদেরকে কাঁদিয়ে বিশ্বকাপ নিয়ে যাব। আর্জেন্টিনা volverá a ser campeone, আর্জেন্টিনা আবারও হলো বিশ্ব চ্যাম্পিয়ন। আমি বলতেছি 100% জিতবে। এই যে রেপ্লিকা নিয়ে নিছি, অরিজিনালটা আসা বাকি। ইনশাআল্লাহ আমরা আবারও জিততে যাচ্ছি। আমাদের এখানে 4টা স্টার হবে।
পূর্বাচলে এ শোডাউনে অংশ নেয় কয়েক হাজার সমর্থক। নেচে গেয়ে দল আর খেলোয়াড়দের প্রতি সমর্থন জানান আর্জেন্টাইন ফ্যানরা। আমরা মেসিকে ভালোবাসি, আর্জেন্টিনাকে ভালোবাসি, দ্যাটস ওয়াই আমরা এখানে এনজয় করতেছি। বিশ্বকাপ শুরুর আগে আমাদের সব আর্জেন্টাইন ফ্যানদের এটা একটা মিলন মেলা, তো এখানে খুব মজা হচ্ছে সবাই একসাথে। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই না আসলে এটা হইতো না। এটা মূলত আমি চাই যেটা মেসি পর্যন্ত যাক। পরে হেলিপ্যাড গ্রাউন্ড থেকে শুরু করে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ঘুরে হেলিপ্যাড গ্রাউন্ডে এসে শেষ হয় শোডাউনটি। বসে নেই ব্রাজিল ভক্তরাও। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে রাজধানীর বাসাবোতে তারাও আনন্দ র্যালির আয়োজন করে। আমি দেখি নাই আজ পর্যন্ত যে কোনো ব্রাজিল সাপোর্টার এই পর্যন্ত আর্জেন্টিনারে গিয়েছে, বাট অনেক আর্জেন্টিনা সাপোর্টার কিন্তু ব্রাজিলে এসেছে। ব্রাজিলের এত ফ্যান পেজ বাংলাদেশে, যা ব্রাজিল পর্যন্ত পৌঁছে গিয়েছে। রমনা পার্কের গেট থেকে বর্ণাঢ্য র্যালি বের করে জার্মান ফুটবল দলের সমর্থকরা। আমার ধারণা যে এইবার অবশ্যই বিশ্বকাপ নেবে কে? জার্মানি। 4 বার জিতেছে জার্মানি, এবারও যাবে জার্মানি। বিশ্বকাপে সেরা পারফরমেন্স দেখিয়ে নিজ দলের শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী দেশগুলোর সমর্থকরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বকাপ উত্তাপের আঁচ মাঠের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে সাধারণ মানুষের কাছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা জানান দিতে উন্মুখ সব বয়সী ক্রীড়ামোদী মানুষ। দেশ যেন উৎসবের রঙে রঙিন। জার্সি বিক্রেতা থেকে শুরু করে পতাকার কারিগর, দম ফেলার ফুরসত নেই পাচ্ছেন না কেউই। এসবকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছে এক মৌসুমী অর্থনীতি। কলেজ শিক্ষক মোহাম্মদ আজিম 2 ছেলেকে নিয়ে বাসা থেকে বেশ খানিকটা দূরেই এসেছেন প্রিয় দলের জার্সি কিনতে। বিশ্বকাপের মৌসুমে পরিবারের সবাইকে নিয়ে উন্মাদনায় সামিল হতে জার্সি খুঁজছেন হন্যে হয়ে। ওয়ার্ল্ড কাপ দেখতে ভালো লাগে, তাই জার্সি কিনতে আসছি। আমার ভালো লাগছে এই জার্সি কিনে। গুলিস্তানে জার্সি কেনার জন্য, বাচ্চাদের জন্য কিনবো, পরিবারের সবার সাথে সবার জন্য কিনবো। এবং জার্সি যখন গায়ে দিয়ে আমরা খেলা দেখি তখন অনুভূতিটা একটা বিশেষ অনুভূতি কাজ করে। রাজধানীর বড় স্পোর্টস মার্কেট থেকে খোলা রাস্তা কিংবা ফুটপাত সবখানেই পৌঁছে গেছে ফিফা বিশ্বকাপের উত্তাপ। তবে বিক্রেতারা বলছেন জার্সি সহ আনুষঙ্গিক ক্রীড়া সামগ্রীর সরবরাহ এবার কিছুটা কম। জার্সি কেনার জন্য আসছি, আমার ফ্যামিলি সবাই আর্জেন্টিনা করে, বাচ্চাদের জন্য নিতে আসছি। বাচ্চাদের বলটা খুব চাহিদা বেশি, আর্জেন্টিনা, ব্রাজিল। বেশিরভাগ রোনালদোরা চাচ্ছে বেশি পর্তুগালেরটা বাচ্চাদের, তো মালটাগুলি খুব শর্ট। ছোট বোনের জন্য, ভাতিজার জন্য, সবার জন্য নিচ্ছি, সবাই আর্জেন্টিনা। জার্সির মতো চাহিদার শীর্ষে আছে পতাকাও। ছোট থেকে 50 ফিটের সুবিশাল পতাকা, চাহিদা আছে সব আকারের। যেসব পতাকা 10 ফিট সেগুলোকে আবার অনেকে লুঙ্গি হিসেবে বানিয়ে নিয়ে যাচ্ছেন। সেই 1990 সালে পতাকা এখন আমাদের বাড়িতে আছে, আমি লাগিয়েছি এখন নতুন করে, কিন্তু ওটা রং জ্বলে গেছে, এই জন্য ওইটা নতুন করে একটা কিনে নিয়ে এসেছে, চায়না থেকে কিনে, চায়না নিয়ে। শুধু আমি একটা পতাকাই ব্রাজিল পেয়েছিলাম, কালকে রাতে শিলেছি। এছাড়া সবগুলো আর্জেন্টিনা, আমার দোকানটাই আর্জেন্টিনা টানানো, অনেক চলতেছে আর্জেন্টিনা, অন্য পতাকা খুব কম। ব্রাজিলের ভক্ত আর আমার মেয়ে হলো আর্জেন্টিনার ভক্ত, এই জন্য ব্রাজিল আর্জেন্টিনার 2টা পতাকা মিলে 10 ফুটি পতাকা আছে। এই পতাকাগুলো দিয়ে কেউ লুঙ্গি চাচ্ছে, আমরা তাতে বানিয়ে দিচ্ছি। যে যেভাবে চাচ্ছে তার মন অনুসারে আমরা বানিয়ে দিচ্ছি। ব্রাজিলের পতাকা দিয়ে 10 ফিটে লুঙ্গি পাইছে, এই জিনিসটা ভাইয়ের কাছে ভালো লাগছে, যে ভাইয়ের কাছে আছে। শুধু প্রিয় দলের জার্সি হলেই চলবে না, অনেকের প্রয়োজন জার্সি কাস্টমাইজেশন। তাই দোকানে দোকানে হিড়িক পড়েছে প্রিন্ট করার। সংখ্যা থেকে শুরু করে খেলোয়াড়ের নাম সবই ছাপিয়ে নেওয়া যাচ্ছে এসব দোকান থেকে। এই সুযোগে প্রিন্টিং ব্যবসায় বেশ চাঙ্গা ভাব। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটের উদ্যোগগুলো ইতিবাচক, জনতুষ্টিতে কমতি নেই প্রতিশ্রুতির। মূল্যস্ফীতির চাপে নাকাল মানুষকে স্বস্তি দিতে পণ্যমূল্য কমানোর উদ্যোগ আছে বাজেটে। স্থবির অর্থনীতিতে গতি ফেরানো এবং ব্যবসা বাণিজ্য চাঙ্গা করতে নানা খাতে দেয়া হয়েছে কর ছাড়, যা আশা জাগিয়েছে উদ্যোক্তাদের। তবে সংশয় আছে লক্ষ্যমাত্রা অর্জন এবং এর বাস্তবায়ন নিয়ে। বিদ্যমান সংকটের সমাধান না হলে শুধু কর ছাড় দিয়ে বিনিয়োগ চাঙ্গা করা যাবে কিনা তা নিয়েও সন্দেহ আছে ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের। অর্থনীতিতে বিরাজমান নানামুখী সংকট, স্থবির বেসরকারি বিনিয়োগ, নেই নতুন কর্মসংস্থান, বাড়ছে বেকারের সংখ্যা, মূল্যস্ফীতির চাপেও নাকাল সাধারণ মানুষ। এমন বাস্তবতায় বাজেট ঘোষণা করেছে বিএনপি সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম তৈরি পোশাক খাতে আর্থিক টানাপোড়েনের মধ্যেও বড় ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী। সাধারণ মানুষকে স্বস্তি দিতে নানামুখী উদ্যোগ আছে বাজেট প্রস্তাবনায়। সামাজিক নিরাপত্তায় যুক্ত হয়েছে নতুন নতুন কর্মসূচি।
আছে স্থবির অর্থনীতি পুনরুদ্ধারের পরিকল্পনাও। তবে অর্থের যোগান নিয়ে আছে দুশ্চিন্তা। বিদ্যমান বাস্তবতায় প্রায় 7 লাখ কোটি টাকার রাজস্ব আদায় সম্ভব নয়। ফলে এ বাজেট কতটা বাস্তবায়নযোগ্য সেই প্রশ্ন আছে অর্থনীতিবিদদের। উচ্চমূল্য স্ফীতির সময় এতটা বাড়ানোটা কি খুব প্রুডেন্ট হয়েছে নাকি, এই কোশ্চেনটা আসতেই পারে। সেখানে এতটা না বাড়ায়, যেটা ধরেন এই বছরের বাজেট ছিল, নতুন হাই ইম্প্যাক্ট জায়গায় রিঅ্যালোকেট করলে হয়তো বাড়াতে হতো, কিন্তু এতটা বাড়াতে হতো না। বর্তমান অর্থনীতির ধারায় 6,05,000 কোটি টাকা ট্যাক্স রেভিনিউ উঠবে। ইকোনমিক গ্রোথ তো এই বছরও দুর্বল, আগামী বছরও দুর্বল থাকবে। এটা আসলে বাস্তবসম্মত না। সুতরাং অর্থ যদি না আসে, বাস্তবায়নের প্রথম ধাক্কা তো এখানে। 6,95,000 কোটি টাকা করতে গেলে আমার প্রবৃদ্ধি 25-30% করতে হবে। সো এটা খুবই একটা দুরূহ কাজ যদি আদায় করা না যায়। আর যদি ব্যয় যদি যেটা করা হয়েছে সেটা যদি হয়, তো তাহলে তো আমাদেরকে ঘাটতি অর্থায়নে যেতে হবে। বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্য চাঙ্গা করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। শুল্ক ও করে ছাড় দেওয়ার পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতাও কমিয়ে আনার ঘোষণা আছে বাজেটে, যা ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তবে বিদ্যমান সংকটের সমাধান না হলে শুধু শুল্ক সুবিধা দিয়ে বিনিয়োগ চাঙ্গা করা যাবে না বলেও মনে করেন তারা। শুল্ক থেকে শুরু করে অগ্রিম কর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওনারা হাত দিয়েছেন, যেগুলো আমাদেরকে একটা স্থানীয় শিল্পায়নকে শক্তিশালী করার একটা উদ্যোগ ওনারা নিয়েছেন। তবে সেটা কি একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করবে কিনা সম্পূর্ণভাবে, সেটার একটা প্রশ্ন থেকে যায়। আপনাকে অবকাঠামো উন্নয়নের ব্যাপার আছে, জ্বালানি নিরাপত্তার ব্যাপার আছে, এবং যত রকম ইউটিলিটিস আছে সব কিছু আপনাকে সাইমালটেনিয়াসলি প্রোভাইড করতে হবে। কর ছাড়, কর পরিবেশ সহায়ক করা, এটা একটা স্টেপ ফরওয়ার্ড, এটা ভালো, ওয়েলকাম। কিন্তু শুধুমাত্র ওইটার ভিত্তিতে আমরা বিনিয়োগ বাড়াতে পারবো না যদি অন্যান্য পিলার যেগুলো স্ট্রাগলিং বা ব্যাপক সংকট আছে সেগুলোকেও আমরা একসাথে একযোগে ঠিক না করি। জ্বালানি তো যে কোনো ব্যবসার একেবারে ফান্ডামেন্টাল। জ্বালানির সংকটটা কিন্তু ওয়েল নোন। এটার জন্য বিজনেস এন্টারপ্রেনার্সরা খুব নার্ভাস, নতুনরা তো আসতেই চাচ্ছে না। সুতরাং জ্বালানি সংকটের সমাধান করতে হবে। দেশীয় বিনিয়োগ চাঙ্গা না হলে বিদেশি বিনিয়োগ আনার লক্ষ্যও অর্জিত হবে না বলেও মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। স্থানীয় শিল্পায়নকে যতদিন কনফিডেন্স না বাড়াবেন, আপনি যতই বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার চেষ্টা করেন, সেটা কিন্তু আসবে না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকে কোনো অবৈধ হস্তক্ষেপ করা হচ্ছে না, বরং এই প্রতিষ্ঠানকে ঘিরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে, এমন দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। জানান, ব্যাংকিং খাতের 3 ভাগের 1 ভাগ টাকা চুরি হয়ে গেছে, তাই শৃঙ্খলা না ফেরানোর বিকল্প নেই। শুক্রবার বাজেট পরবর্তী ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, কালো টাকা সাদা করার সুযোগ বাজেটে রাখা হয়নি। নতুন চেয়ারম্যানের নিয়োগকে কেন্দ্র করে চলতি মাসের শুরু থেকেই বিপাকে ইসলামী ব্যাংক। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে শুরু হয় বিক্ষোভ। ঈদের ছুটির আগে পদত্যাগপত্র জমা দেন ব্যবস্থাপনা পরিচালকও। এর জেরে প্রায় 4,500 কোটি টাকা আমানত তুলে নেন গ্রাহকরা। স্বাভাবিকভাবে এখানে যেহেতু 5 জন। অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে গভর্নরকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আলোচনা হয় তার ঋণ খেলাপি হবার ইস্যু নিয়েও। জবাবে তার ব্যাখ্যা দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। জানান, যারা ব্যাংকের টাকা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেয়া হবে না। ইসলামী ব্যাংকে আমরা এসে একটি বোর্ড পাই, যেই বোর্ডটি অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত। এখানে 5 জনের একটি বোর্ড ছিল। এর মধ্যে একজন সদস্যের ব্যাপারে কিছু অনিয়মের অভিযোগ আসে। আমরা তাকে বদলাই হচ্ছে মার্চ মাসের 16 তারিখে। এর বাইরে আমাদের কোনো কার্যক্রম ছিল না। এবং ইসলামী ব্যাংকে আমরা কোনো লোনের জন্য বলি না, কাউকে বদলির জন্য বলি না, কাউর প্রমোশনের জন্য বলি নাই, এই অভিযোগ নাই। কিন্তু সোশ্যাল মিডিয়া গরম যে অবৈধ হস্তক্ষেপ করছে সরকার। এ সময় কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখার সমালোচনা করেন সাংবাদিকরা। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, এটি নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। কালো টাকা সাদা করার কোনো প্রভিশন রাখা হয়নি। আমার মনে হয় যেটা নিয়ে একটু আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে আমরা ছোট্ট একটা প্রভিশন গত বছরই করেছিলাম, যারা জমি বিক্রি করেন যেই টাকা পান কিন্তু রেজিস্ট্রেশন হয় কম দামে, অথচ ওনার টাকাটা কিন্তু হয়। এ সময় ভাড়া ভিত্তিক কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ নিয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন বিদ্যুৎ মন্ত্রী। বলেন, সরকারের নেওয়া উদ্যোগের ফলাফল মিলবে 2 বছর পর। আমাদের দেশের সবরিন গ্যারান্টি দিয়ে ক্যাপাসিটি চার্জ লাগানো হয়েছে এবং এখানে অনেক ব্যাংকারও আছে এবং এই ইনভেস্টারদেরকে ব্যাংকেবল করার জন্য এই ক্যাপাসিটি চার্জটা এই ইনভেস্টারকে দিয়ে এখানে পাওয়ার স্টেশন নিয়ে আসছে। আমি ডে 1-এ ক্যাপাসিটি চার্জ নিয়ে বসেছিলাম এবং যে এগ্রিমেন্টগুলো আমাদের ওই সরকার
মানে চুরি করার জন্য যেটা করেছিল এগ্রিমেন্টে এত ইনভেস্টরের পক্ষে করেছে, সরকারের পক্ষে কিছু নাই। মন্ত্রী জানান 2030 সাল নাগাদ নবায়নযোগ্য উৎস থেকে মিলবে 5000 মেগাওয়াট বিদ্যুৎ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। একদিনের সফরে আজ পর্যটন নগরী কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফরসূচি অনুযায়ী সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে প্রথমেই যাবেন PM খালি ইউনিয়নে পাতালি খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে। এরপর পথসভায় অংশ নেবেন তারেক রহমান। পরে ডুলা হাজারা সাফারি পার্ক পরিদর্শন ও মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মধ্যে দিয়ে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়াও জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে চকরিয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, কখন নাগাদ কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী? তার আজকের সফরসূচি সম্পর্কে আরও বিস্তারিত জানাবেন। দেবাশিস, সকাল 10টায় কক্সবাজারে এয়ারপোর্টে তিনি আসার কথা রয়েছে এবং এখান থেকে সরাসরি তিনি যাবেন কক্সবাজার সদরের PM খালি পাতলি খাল, যেটি তিনি উদ্বোধন করবেন, খাল খননের কার্যক্রম, সেখানেই তিনি যাবেন। এটি অবশ্যই একটি ঐতিহ্য রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি খননের মাধ্যমে কক্সবাজারের এই অঞ্চলের মানুষের প্রায় 40,000 মানুষের চাষাবাদের সুযোগ করে দিয়েছেন PM খালিতে। সেখানে তিনি দীর্ঘদিন ধরে সেটি ভরাট হয়ে যাওয়া, সেটিও আবার পুনরায় তিনি খননের কার্যক্রম উদ্বোধন করবেন এবং পথসভায় যোগ দিবেন। পথসভাটাও কাছেই, একেবারে খালের পাশেই। আর ওখান থেকে তিনি সরাসরি যাবেন পেকুয়া এবং মাতামুহুরী, এবং পাশাপাশি যাওয়ার পথেই কিন্তু তিনি বিএনপি সরকারের যে প্রতিশ্রুতি ছিল 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির, সেটির উদ্বোধন করবেন এবং সাফারি পার্কে পরিদর্শনেরও একটি কথা রয়েছে। এবং সবশেষ মাতামুহুরী এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে তিনি রাজনৈতিক যে জনসভা চকরিয়াতে সেটিতে যোগ দেবেন এবং এরপরে তিনি কক্সবাজারে আসবেন। কক্সবাজারে এসে তিনি মেরিন ড্রাইভ এবং সমুদ্র সৈকতে যাওয়ার কথা রয়েছে এবং পরে তিনি একটি সুধী সমাবেশে যোগ দিবেন। পুরো সফরকে ঘিরেই কিন্তু সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী সবার মাঝে একটি আনন্দ, উল্লাস আমরা দেখছি। বেশ কিছুদিন ধরেই নেতাকর্মীরাও দফায় দফায় বিভিন্ন সভা করেছেন, প্রস্তুতি সভা করেছেন, মিছিল করেছেন স্বাগত জানিয়ে, এবং সাধারণ মানুষেরও আগ্রহ আছে অনেক, কারণ কক্সবাজারের মানুষ প্রথমবারের মতো তারেক রহমানকে দেখবেন এবং সেই কারণেই কিন্তু কক্সবাজারের যে 10টি উপজেলা, মাতামুহুরী সহ 10টি উপজেলায় বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো প্রধানমন্ত্রীকে তারা তুলে ধরবেন। ধন্যবাদ এহসান আমাদের সাথে যুক্ত হবার জন্য। অবশেষে নির্মিত হতে যাচ্ছে সিরাজগঞ্জ থেকে বগুড়ায় নতুন ডুয়েল গেজ রেলপথ। এতে 114 কিলোমিটার অতিরিক্ত পথ যাতায়াত করতে হবে না উত্তরাঞ্চলের 13 জেলার প্রায় 3 কোটি মানুষকে। যাত্রার সময় কমবে প্রায় 3 ঘন্টা। প্রস্তাবিত 13,500 কোটি টাকার প্রকল্পটির ভিত্তিপ্রস্তর আগামী জুলাইয়ে স্থাপন করবেন প্রধানমন্ত্রী। নির্মাণ কাজ শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। এর আগে সংশোধন হচ্ছে প্রকল্পের পূর্বের রুট। যানজট কমাতে বগুড়া সদর থেকে সরিয়ে স্টেশন ও রেলপথ নির্মাণ করা হবে রানীরহাট থেকে গাবতলী পর্যন্ত। মেহেরুল সুজনকে সাথে নিয়ে আলমগীর স্বপনের রিপোর্ট। এতদিনে কাজ শেষ হওয়ার কথা ছিল সিরাজগঞ্জ বগুড়া রেলপথের। অর্থায়নের আশ্বাস দিয়েছিল ভারত, কিন্তু অর্থায়নের দীর্ঘসূত্রিতার পথ ধরে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেষ পর্যন্ত প্রকল্প থেকে সরে যায় ভারত। শপথ করিতেছি যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নতুন করে গতি পেয়েছে উত্তরাঞ্চলের রেলযাত্রীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রকল্পটি। এরই মধ্যে ভূমি অধিগ্রহণের চুক্তি সম্পন্ন হয়েছে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এটা অর্থায়ন করবে আমাদের। এটি ডিপিপি প্রায় শেষ পর্যায়ে, একনেকে অনুমোদিত হওয়ার পরে এটি টেন্ডার হবে। জুলাইয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উনি ফলক উন্মোচন করলেই বাকি মাটি ভরাটের কাজ এবং অন্যান্য টেন্ডারিংয়ের যে কাজগুলো তারা রেল বিভাগ শুরু করবেন।
সিরাজগঞ্জ থেকে বগুড়া রেলপথটি হবে ৭৬ কিলোমিটার। এতে উত্তরাঞ্চলের ১৩ জেলার রেলযাত্রীদের পথ কমবে প্রায় ১১২ থেকে ১১৪ কিলোমিটার। যাত্রার সময়ও কমবে প্রায় ৩ থেকে ৩.৫ ঘন্টা। আমরা এখন যদি ঢাকা থেকে যেতে চাই, রেল লাইন এদিক দিয়ে ঘুরে টুরে কিন্তু ওইদিকে এই সব জেলা, ঠাকুরগাঁ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, সব জয়পুরহাট, সবগুলো কিন্তু অনেক ঘুরে যেতে হচ্ছে। কাজে এইখানে যদি এটা করি, এই ১১২ কিলোমিটার যে ঘুরে যাচ্ছে, এই সময়টা কমে যাচ্ছে অনেকটুকু। রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের শুধুমাত্র রাজশাহী এবং পাবনা জেলা ব্যতীত ওইখানে ৫ জেলা আর ওইখানে ৮ জেলা, ১৩ জেলার ২ কোটি মানুষ বা ৩ কোটি মানুষ এই সুবিধা ভোগ করবে। তবে এই প্রকল্পের বগুড়া অংশে কিছুটা পরিবর্তন আসছে। অসহনীয় যানজট কমাতে সরানো হচ্ছে সদরের রেল স্টেশন ও রেলপথ। রানীরহাট জংশন থেকে নতুন ১৫ কিলোমিটার রেলপথ যুক্ত হচ্ছে গাবতলী পর্যন্ত। এতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার উত্তর ও দক্ষিণ ২ অংশের মানুষই পাবে রেল সুবিধা। রানীরহাট নামে একটি জায়গা আমাদের নতুন অ্যালাইনমেন্টের প্রস্তাবিত জংশন হওয়ার কথা আছে। এখান থেকে বগুড়া শহর পর্যন্ত কানেক্টিভিটিটা না করে এটাকে যদি বাইপাস হিসেবে গাবতলী একটি উপজেলা আছে, গাবতলীতে নিয়ে যাওয়া হয়, তাহলে বগুড়া শহরের যানজটটি আর তখন থাকছে না, কারণ এখানে কোনো রেল লাইন বা বগুড়ার রেল স্টেশন যেটি ছিল সেটি কোনোটিই থাকছে না। বগুড়া রেল স্টেশন একটা বড় পরিসীমা নিয়ে গঠিত। তো এই রেল স্টেশন যদি রানীরহাট জংশনে স্থানান্তরিত হয়, তাহলে ওই জায়গাটা কিন্তু আমরা বাস স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে শহরের যানজট কিন্তু আরেক দিক থেকে মুক্তি পাবে। সংশোধিত নতুন রুটের কারণে প্রকল্পের ব্যয় বাড়ছে। ১২,০০০ কোটি থেকে বেড়ে হচ্ছে ১৩,৫০০ কোটি টাকা। তবে যানজট বিবেচনা করে সংশোধিত প্রকল্পকে ইতিবাচক হিসেবে দেখছে বগুড়াবাসী। ২৪ ঘন্টায় দেখা যায় ৪ ঘন্টা ৫ ঘন্টায় এই রেল লাইনের কারণে এটা জামই থাকতে হয়। এমনি রাস্তা ছোট, জ্যাম হয়ে যায়। মিনি এটা যদি বাইরে দেয় তাহলে মনে করেন সুবিধা সবার জন্য। প্রস্তাবিত প্রকল্পটির মেয়াদ ২০৩১ সালের জুলাই পর্যন্ত নির্ধারিত রয়েছে। তবে রেলপথ মন্ত্রণালয় আশা করছে এর আগেই শেষ হবে সিরাজগঞ্জ বগুড়া রেলপথ নির্মাণের কাজ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সুন্দরবনে কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানে অনেকটাই কোণঠাসা বিভিন্ন বনদস্যু বাহিনী। চাঁদাবাজি, মুক্তিপণের দাবিতে অপহরণ সহ নানা অপকর্ম করতে না পারায় একটি গ্রুপ জয়মনির ঘোল এলাকায় কোস্টগার্ড স্টেশনে হামলা চালায়। তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের পশ্চিম জোনের কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম। সুন্দরবনের সার্বিক নিরাপত্তা, জলদস্যু দমন ও পুঁশিন ঠেকাতে নিয়মিত অভিযান চলছে বলেও জানান তিনি। রাব্বি সিদ্দিকীর রিপোর্ট। বৃহস্পতিবার মংলার জজমনির ঘোল এলাকায় কোস্টগার্ড স্টেশনে হামলা ও ভাঙচুর চালায় বনদস্যুদের একটি গ্রুপ। এতে আহত হয় কোস্টগার্ডের বেশ কয়েকজন সদস্য। কয়েক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিম জোন কমান্ডার দাবি করেন, জজমনির ঘোল এলাকা বনদস্যুদের ঘাঁটি থাকায় সেখানে কোস্টগার্ডের স্টেশন করা হয়। সার্বক্ষণিক টহরের কারণে দস্যুতার সুযোগ না পাওয়ায় এরা হামলা চালায়। সুন্দরবনের মংলা থানাধীন জয়মনির ঘোল এলাকায় দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত হওয়ায় উক্ত এলাকায় কোস্টগার্ডের স্টেশন স্থাপন করা হয়েছে। এর ফলে বনদস্যুদের কাছে রসদ, লজিস্টিক সহায়তা, অস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পথ কার্যকরভাবে বাধাগ্রস্ত হওয়ায় ১১ জুন ২০২৬ তারিখে জয়মনির ঘোল এলাকায় অবস্থিত কোস্টগার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। গত ৫ মাসে দুটি বিশেষ অভিযানে ৪২টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, অসংখ্য গোলা বারুদ সহ ৩৯ জন বনদস্যুকে আটক করে সংস্থাটি। এ সময় দস্যুদের হাতে জিম্মি ৪১ জনকে উদ্ধার করে কোস্টগার্ড। তারা জানান, সুন্দরবনে এখনও ৬ থেকে ৭টি জলদস্যু গ্রুপ সক্রিয় আছে। বাংলাদেশ কোস্টগার্ডের ধারাবাহিক ও সফল অভিযানের ফলে সুন্দরবনে সক্রিয় বিভিন্ন দস্যু বাহিনী বর্তমানে ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। কোস্টগার্ডের কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযানের ফলে দস্যুরা তাদের কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হচ্ছে। সুন্দরবনে আগে পুশহীন হলেও এখন সে সুযোগ একেবারেই নেই। সীমিত জনবল নিয়ে সুন্দরবন সহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড। বনদস্যু দমন সহ সুন্দরবনের নিরাপত্তায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের অভিযানে বনদস্যুরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। কোস্টগার্ড জানিয়েছে এমন অভিযান এই অঞ্চলের নিরাপত্তার স্বার্থে আরও জোরদার করবে। রাফি সিদ্দিকী, যমুনা নিউজ, সুন্দরবন। সীমান্তে অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে অতিরিক্ত টহল এবং নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। সীমান্ত এলাকা পাহারায় বিজিবির সাথে নির্ঘুম রাত পার করছেন স্থানীয়রা। এ বিষয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, সীমান্তে বিজিবির তৎপরতা কেমন দেখছেন? সীমান্তে বিজিবির তৎপরতা খুবই কড়াকড়ি বলা যায়। আসলে গতকালকে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্তে যে ঘটনাটি ঘটেছে, ঠিক ভোর রাতে 12 জন মানুষকে পুশিন করার চেষ্টা করে বিএসএফ এবং তাদেরকে রুখে দেয় বিজিবি। সাথে আসলে সাধারণ এলাকাবাসীও ছিল। আসলে তাদের সহযোগিতায় কিন্তু এই 12 জনকে আবার তাদেরকে ঠেলে পাঠানো হয়। অর্থাৎ এখন আমি ঠিক যে জায়গাটিতে রয়েছি, এটার যে সীমানা পিলার রয়েছে 148 3S, এইটারই ঠিক কিছুখানি দূরেই যে গাছের আড়ালে রয়েছে। আমরা কিছুক্ষণ আগেও আসলে সেই 12 জন অর্থাৎ 4 জন শিশু, 4 জন নারী এবং 4 জন পুরুষকে আমরা কিন্তু দেখেছি। তারা বেরিয়ে আসছিল এবং বিজিবি আবার তাদেরকে কিন্তু ঠেলে দিয়েছে, অর্থাৎ তাদেরকে সেই অবস্থানে রাখছে। এবং বিজিবি আসলে কোনোভাবেই এটা তারা গ্রহণ করতে চাচ্ছে না। আসলে যে যাচাই বাছাই হওয়ার কথা, অর্থাৎ গতকালকে থেকে আমরা এখানে অবস্থান করছি এবং আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে বিএসএফ গতকালে কিন্তু 2-3 বার করে তারা পতাকা বৈঠকের কথা ছিল, তারা সেটি পিছিয়েছে এবং আজকে ঠিক সকাল 9:30টার দিকে একটি পতাকা বৈঠক হওয়ার কথা আছে। সেটার অপেক্ষা করছে বিজিবির এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তারা, এবং পাশাপাশি কিন্তু স্থানীয়রাও বেশ উৎসুক, যারা সাধারণ মানুষ তারাও রয়েছে। তারাও জানতে চাচ্ছে আসলে সব মিলে যে আসলে এই যে 12 জন মানুষ রয়েছে, যেহেতু 4 জন শিশু, নারী, পুরুষেরা রয়েছে, আসলে এদের কালকে সারা দিন বা রাত এভাবেই কেটেছে এবং বিজিবি কিন্তু এই 24 ঘন্টায় তারা তাদেরকে প্রহরায় রেখেছে এবং এদেরকে কি হবে সেটা পতাকা বৈঠকের পরে আসলে জানা যাবে যে তাদেরকে কি করা হবে। আসলে বাংলাদেশের যদি নাগরিক হয়ে থাকে সেক্ষেত্রে তারা কি সিদ্ধান্ত নেবে, এবং যদি অবৈধ অনুপ্রবেশকারী হয় তাহলে তাদেরকে বিএসএফ এর বা ভারতে ফেরত পাঠাবে। এমনটি কিন্তু গতকালকেও কুষ্টিয়ার যিনি সিও রয়েছে রাশিদ কামাল রনি, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছে যে যদি আমরা কোনোভাবেই আমরা অবৈধ অনুপ্রবেশকারীকে আমরা গ্রহণ করব না এবং সেটিকে তারা শক্ত হাতে দমন করবে, এমন বার্তাটি তারা কিন্তু আমাদেরকে দিয়েছেন এবং বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। এবং আমরাও ঠিক অপেক্ষা করছি যে আজকে 9:30টার দিকে যে পতাকা বৈঠকটির কথা রয়েছে, সেটি পতাকা বৈঠকে কি হয় না হয় আসলে সেই বিষয়টি কিন্তু আমরা পরবর্তীতে জানানোর চেষ্টা করব। এবং এখন পর্যন্ত যারা এখানে আটক রয়েছে বা যারা অবস্থান করছে সীমান্ত এলাকায়, তাদের পরিচয় শনাক্তে বা যদি কেউ এসে থাকে আসলে সেটাও যে যথাযথ প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা তাদেরকে গ্রহণ করতে পারে, এমনটিও শোনা যাচ্ছে। দেবাশিস, ধন্যবাদ বাবু যুক্ত হওয়ার জন্য। দলীয় কোন্দল ও নানা জটিলতায় 2 দফা আহ্বায়ক কমিটি গঠন করার পরও শেরপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি। 2টি আহ্বায়ক কমিটি 1 বছরের ব্যবধানে স্থগিত করার পর জেলা বিএনপি এখন কার্যত অভিভাবক শূন্য। এতে তৃণমূল নেতাকর্মীদের মাঝে বাড়ছে ক্ষোভ, হতাশা। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। সবশেষ 2018 সালে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল শেরপুরে। সে সময় মাহমুদুল হক রুবেলকে সভাপতি এবং হজরত আলীকে সাধারণ সম্পাদক করা হয়, কিন্তু গ্রুপিং সহ নানা অভিযোগে 2024 সালের নভেম্বরে সেই কমিটি বাতিল করা হয়। ওই সময়ই হজরত আলীকে আহ্বায়ক ও অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে 3 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্র। 2 মাসের মাথায় বেশ কিছু অভিযোগে সেই কমিটিও বিলুপ্ত করা হয়। এরপর জাতীয় নির্বাচনকে সামনে রেখে 2025 সালের জুনে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও মামুনুর রশিদ পলাশকে সদস্য সচিব করে আরও একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মাত্র 7 মাসের মধ্যে বাতিল হয় সেটিও। একটা কমিটি না থাকলে সাংগঠনিকভাবে নেতাকর্মীরা ছন্নছাড়া হয়ে যায়। শক্তিশালী জেলা কমিটি প্রয়োজন, যে কমিটির মাধ্যমে আমরা দলীয় সমস্ত কর্মকাণ্ড তৃণমূল থেকে শুরু করে সকল পর্যায়ে আমাদের দলীয় কার্যক্রমটাকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় হলেও শেরপুর 1 সদর আসনে জামায়াত প্রার্থীর কাছে পরাজিত হন বিএনপি প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এর জন্য দলীয় কোন্দল আর নেতৃত্ব শূন্যতাকেই দায়ী করেন নেতাকর্মীরা। বিগত নির্বাচনে আমরা শক্তিশালী কমিটি না থাকার কারণে আমরা এমপি হারাইছি। বিদ্রোহী প্রার্থী থাকার কারণে শেরপুর সদর আসনটা আমাদের হাতছাড়া হয়ে যায়। বর্তমানে নেতাকর্মীদের মধ্যে হতাশা কাজ করতেছে।
নেতাকর্মীরা বলছেন পূর্ণাঙ্গ কমিটি না থাকায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সময়মতো কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দেখা দিচ্ছে জটিলতা। সামগ্রিক সাংগঠনিক কার্যক্রম সহ ভবিষ্যতের স্থানীয় নির্বাচনগুলোতেও প্রভাব পড়ার আশঙ্কা নেতাকর্মীদের। দলীয় ত্যাগী নেতাকর্মী বাদ পড়ার কারণে যে কমিটিগুলো রান করতে পারে নাই, জেলা কমিটি না হলে সামনে যে নির্বাচনগুলো আছে সেগুলো প্রফুল্ল পাবে না। নেতারা বলছেন বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামে দলকে এগিয়ে নিয়েছেন যারা, তাদের অনেকেই মূল্যায়নের অপেক্ষায়। অনেক ত্যাগী নেতাকর্মীদের মাঝে বাড়ছে হতাশা। দলীয় কোন্দলের কথা স্বীকারও করেন সাবেক জেলা বিএনপির নেতা। নির্বাচনের স্বার্থে অতি তাড়াতাড়ি শেরপুর জেলার একটি পূর্ণাঙ্গ কমিটি প্রয়োজন এবং শেরপুরবাসীর দাবি আন্দোলন সংগ্রাম এবং নেতা কর্মীদের মাঝে যাদের অবস্থান আছে তাদেরকে নিয়ে কমিটি করলে শেরপুরবাসী উপকৃত হবে। স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করা হলে দলীয় শৃঙ্খলা ফিরবে, এমনটাই প্রত্যাশা সাবেক সভাপতির। জেলা বিএনপির কমিটিটা হইলে আমাদের এখানে অঙ্গ ও সহযোগী সংগঠনে অনেক কমিটিগুলি নাই বা দীর্ঘদিনের কমিটি, সেই কমিটিগুলিও করবে, এটা যতটুকু আমরা সেন্ট্রাল থেকে শুনলাম আর কি। তবে স্থানীয় সরকার নির্বাচনের পূর্বেই কমিটিগুলি করবে, এটা আমার বিশ্বাস আছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বাংলাদেশে কৃষিতে উৎপাদন বাড়লেও ধীরে ধীরে কমছে জমির উর্বরতা শক্তি। দীর্ঘদিন ধরেই রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, ফসলের বহুমুখিতার অভাব এবং জৈব উপাদানের ঘাটতির কারণে কৃষি জমি তার প্রাকৃতিক শক্তি আশঙ্কাজনকভাবে হারাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন এভাবে চলতে থাকলে ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তাই খাদ্য নিরাপত্তার বিষয়টির গুরুত্ব দিয়ে মাটির উর্বরতা শক্তি সুরক্ষায় কৃষকদের কাছে জৈব সার, ন্যানো ফার্টিলাইজার সহ আধুনিক কৃষি ব্যবস্থাপনার ব্যবহার সহজলভ্য করতে বাজেটে বরাদ্দ আরও বাড়াতে হবে। হোসাইন শহীদের রিপোর্ট। দিগন্ত জুড়ে ফসলের মাঠ, হাওয়ায় দুলছে ধানের শীষ। তবে এই ধানের শীষের বিপদ আসন্ন। বাম্পার ফলনের পিছনের বাস্তবতা এখন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। চাষিরা বলছেন আগের মতো উর্বর নেই মাটি। ধান ও রবি শস্য ফলন ধরে রাখতে দিন দিন বাড়াতে হচ্ছে সারের ব্যবহার। দুইবার ফসলের সময় মাঠে সার দিয়ে লাগালে পরে খালি ইউরিয়া দিলেই চলছে, একটা দিলেই চলছে। ওখান তো মানে মাটিটা ওজন লাগে, পটার দিন লাগে, পরে ইউরিয়া ওজন লাগে, আরও যে মেঘ সার কত কিছু জন্য। তথ্য বলছে মাটিতে 1951 সালে দেখা দেয় নাইট্রোজেনের ঘাটতি, 1957 সালে যোগ হয় ফসফরাস, 60-এর দশকে পটাশিয়াম, 80-র দশকে সালফার ও জিঙ্ক, 90-এ বোরন। 2000 সাল থেকে ঘাটতির এই তালিকায় যোগ হয়েছে ম্যাগনেসিয়াম। ফার্মাররা ফার্টিলাইজার ইউজ করে উইদাউট এনি ক্যালকুলেশন। তারা একটা ডোজ নিজেদের মতো করে দিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করে দেয়, কতটুকু অ্যাড করা দরকার সেটা তারা করে থাকে না। এই জন্য আসলে সয়েলের হেলথটা সিগনিফিকেন্টলি ডিটেরিওরেট করে। গবেষণা বলছে বায়োচার প্রযুক্তি ব্যবহারে মাটির স্বাভাবিক উর্বরতা পুনরুদ্ধার হয়। তাই বিশ্বব্যাপী টেকসই কৃষি ব্যবস্থাপনায় বায়োচার প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তবে বাংলাদেশে এটি এখনো গবেষণা পর্যায়েই পড়ে রয়েছে। আমাদের যে টোটাল পপুলেশনের যে রাইস ডিমান্ড, সেটা কিন্তু এখন আমরা আমাদের দেশের প্রোডাকশন দিয়েই ফুলফিল করতে পারছি। কিন্তু যখনই আমার এই প্রোডাকশন ফল করবে, তখন এই খাদ্য নিরাপত্তা যেটা আমরা বলছি যে আমরা সেলফ সাফিসিয়েন্ট, সেটা তো আর থাকবে না। তখন আমাদেরকে বাইরের দেশের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, বাইরের থেকে এটা আনতে হবে। সো একটা আরেকটার সাথে কিন্তু ইন্টারলিঙ্ক। কৃষকের কাছে ভার্মি কম্পোস্ট পরিচিতি পেলেও তা সহজলভ্য হয়নি। কৃষি উদ্যোক্তারা বলছেন এসব পণ্য উৎপাদনে নিয়মিত প্রশিক্ষণ ও বাজারজাতকরণ সহজ হলে জৈব সারের প্রসার বাড়বে। কেমিক্যাল ফার্টিলাইজার লাগবেই, কিন্তু আমি অর্গানিক দিয়ে কেমিক্যাল ফার্টিলাইজারকে ব্যালেন্স করব, যে আমি কম পরিমাণে দেবো। তাহলে দুইটা উপকার, একটা হলো আমি যেটা বললাম যে আপনি অনুজীবগুলোকে রক্ষা করতে পারলেন। দ্বিতীয় হলো আপনি যে ইম্পোর্ট করেন 25% হয়তো আমরা লোকালি প্রডিউস করতে পারি ইউরিয়ার ক্ষেত্রে, আর 75% কিন্তু আমরা ইম্পোর্ট করি। তার মানে আমি যদি অ্যাটলিস্ট 50% কমাইতে পারি 75%-এর মধ্যে, তার মানে কি আমার কিন্তু বৈদেশিক রিজার্ভ কিন্তু আমার বাড়বে। আমার ধারণা এটা বছরে 100 মিলিয়নের বেশি এই সম্ভাবনাটা আছে। সারা বাংলাদেশে প্রচুর এরকম উদ্যোক্তাও আছে, তারা যদি জানে কিংবা তারা যদি দেখে যে তাদের পণ্যটা তারা দেশে এবং দেশের বাইরে বিক্রি করতে পারবে এবং এটাতে ভালো মুনাফা টিকবে, তাহলে অবশ্যই এটার জন্য অনেকেই আগে আসবে, যেহেতু আমাদের রিসোর্স অ্যাভেলেবল। বিশেষজ্ঞরা বলছেন ন্যানো ফার্টিলাইজার কম পরিমাণে ব্যবহার করলেও বেশি কার্যকারিতা দেয়। এতে খরচ কমে,
কিন্তু দেশের মাঠে অপরিচিত। পাশাপাশি ঐতিহ্যগতভাবে আধুনিক কৃষি ব্যবস্থাপনা নিয়ে কৃষকের মধ্যে আগ্রহ কম। মাঠ পর্যায়ে যখন আমরা নতুন কোনো প্রযুক্তি নিয়ে যাই তখন কিন্তু কৃষক খুব সহজে সেটা গ্রহণ করতে চায় না। কৃষক দেখা যায় কি যে তারা যে কৃষিটাতে অভ্যস্ত, মানে তাদের বাবা দাদা যারা যে কৃষিটা করে অভ্যস্ত, তারা কিন্তু নর্মালি দেখা যায় যে সেটাই তারা অভ্যস্ত হতে চায়। অনাগ্রহের বিষয় মাথায় রেখে বাজেটে জৈব সার ব্যবহার জনপ্রিয়করণে বরাদ্দ দেয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন মাটির স্বাস্থ্যকে সুনির্দিষ্ট করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। সরকারের বাজেটে বরাদ্দ রাখতে হবে সরাসরি মাটির উর্বরতা বৃদ্ধি অথবা মাটির উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য। একইভাবে কৃষককে অংশগ্রহণ করার জন্য যেটা কৃষকদের সচেতনামূলক কার্যক্রমে বরাদ্দ বাড়াতে হবে। উৎপাদনে লক্ষ্য অর্জন করতে গিয়ে মাটির স্বাস্থ্যের কথা আমরা ভুলে যাচ্ছি। বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বিশেষজ্ঞরা বলছেন মাটির উর্বরতা শক্তি বাড়াতে অবশ্যই আধুনিক কৃষি ব্যবস্থাপনার দিকে ঝুঁকতে হবে। আর সে কারণে মাটির স্বাস্থ্য বিষয়ে সুনির্দিষ্ট করে বাজেটে বরাদ্দ আরও বাড়াতে হবে। কারণ এখন যদি আমরা এই মাটির যত্ন না নেই তাহলে একটি সময়ে এসে মাটি কৃষকের যত্ন নেওয়া ছেড়ে দেবে। হুমকিতে পড়বে দেশের খাদ্য নিরাপত্তা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। নিয়ম অনুযায়ী মূল্য তালিকা থাকা বাধ্যতামূলক হলেও চট্টগ্রামের বেশিরভাগ কাঁচা বাজারে তা মানা হচ্ছে না। কোনো দোকানে মূল্য তালিকা না থাকায় দাম নেওয়া হচ্ছে ইচ্ছে মতো। কেজিতে 30 থেকে 40 টাকা বেশিতে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি, মাছ, মাংসের দোকানেও একই চিত্র। এই জন্য সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের কাঁচা বাজারে বেড়েছে টমেটো, ঝিঙ্গা, করলা, কাঁচামরিচের দাম। যোগান বেশ ভালো, তারপরও এক এক ব্যবসায়ী দাম হাঁকছেন এক এক রকম। কোনো দোকানেই নেই মূল্য তালিকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহের দামটা অনেকটা বাড়ছে। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর একটা প্রক্রিয়া হয়তো নিচ্ছে আর কি। আড়তদার হিসাবে আমাদের কিনা বেচা কিনা ঠিক আছে, ওরা যদি কমে ছাড়ে তো অবশ্যই আমরা কমে কিনবো, অবশ্যই কমে বিক্রি করবো। আরো আছে মূল্য তালিকা 3-4টা আছে, কিন্তু এগুলো এখন ফেলে রাখছি। কেন রাখা হচ্ছে না মূল্য তালিকা জানতে চাইলে সদুত্তর মিলছে না। পুরো বাজার সবাই একজন দেখতে একজন করে, এখন বাজারে সব দোকানে থাকতে হবে। সব দোকানে থাকলে আমিও লাগানো বাধ্যমূলক। সাধারণ মানুষ বুঝবে কিভাবে যে মূল্য তালিকা আছে বা কোনটার দাম কত? বুঝবে, কাস্টমার বুঝবে তো। কাঁচা মাল মূল্য তালিকা কমে লাগায়, মাঝে মাঝে লাগায়, যদি বলে একা লাগাইলে দেখা যাবে যে উনি 20 টাকা বিক্রি করছে, আর আমি 15 টাকা লাগাইছি, তখন একটা ঝগড়া সৃষ্টি। দোকানদারে ঝগড়া, আবার কাস্টমার কি করবে ঝগড়া। মাছের বাজারেও স্বস্তি নেই। সাগরের মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে নিলেও দাম নাগালের বাইরে। মিঠা পানির মাছের দামও চড়া। এখানেও নেই মূল্য তালিকা। মাংস ও মুরগির দামও ঊর্ধ্বমুখী। এখন একটু দাম বাড়তি তো, ওই সাগরের মাছ যখন আসবে, সব রকম মাছ যখন আসবে তখন একটু মাছের রেট কমবে। 10-15 দিন যাবে এগুলো লাইন হইতে, তারপরে মাছ ধরে আসবে, তারপরে মাছের দরটা পড়বে। এক এক দোকানে এক এক প্রাইস এবং এক একভাবে দাম বলে আমাদেরকে বিভ্রান্ত করে ফেলবে। মূল্য তালিকা থাকলে আমাদের জন্য ভালো হতো, যে আমরা বেরি করতাম যে কোনটা কোনখানের মাছ। বাজার মনিটরিং না থাকার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা, দাবি ক্রেতাদের। নিয়মিত তদারকির তাগিদ দিচ্ছেন তারা। এরা সেভাবে যদি গুরুত্ব দিয়ে দেখতো তাহলে কিন্তু আরেকটু ডেভেলপ হতো। আসার আগেই দেখছি সবকিছু টানাই দেয়, কোনটা কোন মূল্য এগুলো আগে বলে দেয়। একমাত্র প্রশাসনের দুর্বলতার কারণে আমরা এই হয়রানির শিকার। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আগামী কয়েকদিনের মধ্যেই স্বাক্ষর হতে পারে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক, জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পাদনের সম্ভাবনা এর আগে কখনো এতটা কাছাকাছি পৌঁছায়নি। সমঝোতা স্মারক চূড়ান্ত হলে নিজ নিজ দেশ থেকে ডিজিটাল স্বাক্ষর করবেন উভয় পক্ষ। পরে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। প্রস্তাবিত স্মারকে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান আরাকচি। সাফ জানিয়ে দিয়েছেন, অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়িত না হলে কোনো পারমাণবিক আলোচনা শুরু হবে না। সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের পর উভয় পক্ষ নতুন কোনো যুদ্ধ শুরু না করার অঙ্গীকার করবে। এরপর 60 দিনের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে, যার লক্ষ্য হবে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো। আবারও রদবদল হয়েছে যুক্তরাজ্যের সরকারের। নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ড্যান জার্ভিস। দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। তার স্থলে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাঙ্গেলা ইগলকে। সামরিক বাজেট নিয়ে ক্ষোভের জেরে বৃহস্পতিবার পদত্যাগ করেন প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। এরপরই দ্রুত রদবদলের সিদ্ধান্ত নেয় কেইর স্টারমার প্রশাসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বেশ আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন হিলি। তার আকস্মিক পদত্যাগ নতুন উদ্বেগ তৈরি করেছে স্টারমারের দলে।
এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।